তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কশি অয়েলার ইকুয়েশন কিভাবে আমরা সলভ করতে পারি। আমরা গতকালকে বলছিলাম যে দুইটা মেথডে সলভ করা যায়, দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, এই ট্রায়াল সলিউশনটা ইউজ করে। আর আরেকটা হচ্ছে রিডাকশন টু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। কশি অয়েলার ইকুয়েশন আমরা বলছি ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট ইকুয়েশন। সেই ইকুয়েশনটাকে আমরা যদি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে ট্রান্সফর্ম করতে পারি, তাহলে আমরা আমাদের এই প্রিভিয়াস যেসব মেথড আমরা শিখে আসছি সেগুলো দিয়ে সলভ করতে পারবো। তো প্রথম প্রসেসটা একটু দেখি তাহলে। এটা তো গতকালকেই বলা হয়েছিল যে ওয়াই ইকুয়াল টু এক্স টু পাওয়ার এম ট্রায়াল সলিউশন ধরলে আমরা হচ্ছে যে কোনো হোমোজেনাস কশি অয়েলার ইকুয়েশন সলভ করতে পারবো। আর যদি ইকুয়েশনটা নন হোমোজেনাস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নন হোমোজেনাস হলে ইকুয়েশনটা যদি নন হোমোজেনাস হয় সেক্ষেত্রে প্রথমে ওই হোমোজেনাস পার্টটাকে এই প্রথম মেথডে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ট্রায়াল সলিউশন ধরে সলভ করে আসতে হবে। করার পরে ওয়াই সিটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো ওয়াই সিটা পাওয়ার পরে দেন হচ্ছে পার্টিকুলার সলিউশন বা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করার জন্য সে আমরা হচ্ছে ব্যবহার করতে হবে ভ্যারিয়েশন অফ প্যারামিটারস। যেহেতু আমাদের ইকুয়েশনটা হচ্ছে ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট, সেখানে তো আসলে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের জন্য হচ্ছে আগের মেথডগুলো কাজ করতো, ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টের জন্য ভ্যারিয়েশন অফ প্যারামিটারস যে মেথডটা গতকালকে আমরা শিখছি সেটা ইউজ করতে হবে। তারপরে ওয়াই পি পেয়ে গেলে দেন হচ্ছে জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াই পি। সো এখন একটা এক্সাম্পল দিয়ে আগে দেখাই, তাহলে তোমাদের এই জিনিসগুলো মানে আরেকটু ক্লিয়ার হবে। তো প্রথম যেই এক্সাম্পলটা এখানে দেয়া আছে, দেখো এটা একটা সেকেন্ড অর্ডার কশি অয়েলার ইকুয়েশন। সেকেন্ড অর্ডার কশি অয়েলার ইকুয়েশন, হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। আর প্রত্যেকটা ডেরিভেটিভ টার্মের সাথে যত অর্ডারের ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার তত আছে। দেখো এখানে এই যে সেকেন্ড ডেরিভেটিভের সাথে আছে এক্স স্কোয়ার, তারপরে ফার্স্ট ডেরিভেটিভের সাথে আছে এক্স, আর সাথে কনস্ট্যান্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ওটা তো কোনো সমস্যা না। তার মানে এটা একটা, এবং এখানে কোনো ফার্স্ট ডেরিভেটিভ নাই, সো এখানে এক্স এর টার্মও নাই। সুতরাং এটা একটা কশি অয়েলার ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। এখন তাহলে এটাকে আমরা বলছি যে আমরা সলভ করবো হচ্ছে ট্রায়াল সলিউশন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এটা ধরে। ব্যাখ্যাটা সিমিলার, আমরা যেমন হোমোজেনাস লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ধরে করছিলাম, এবং কেন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার এম, ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এম ধরে সলভ করছিলাম, কেন এভাবে ধরছিলাম ট্রায়াল সলিউশনটা সেটাও তোমরা ওখানে ব্যাখ্যা আমি বলছি তোমাদের। তো এখানেও সিমিলার আইডিয়াই আসলে। তো দেখি আমাদের তাহলে কি আসে। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, সেটাকে যদি আমরা ট্রায়াল ধরে নেই যে এই ফর্মের একটা সলিউশন আসলে এটার হবে, তো তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ওয়াই এর ডেরিভেটিভ গুলো যদি এখানে বসাই, অর্থাৎ ওয়াইটাকে যেহেতু আমরা সলিউশন ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এমটাকে, তাহলে সেটা তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে স্যাটিসফাই করতে হলে ওয়াই এর জায়গায় বসাবো কি এক্স টু দি পাওয়ার এম, তারপরে এখানে ওয়াই প্রাইম, তার মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করে বসাতে হবে। তো তাহলে দেখো যে এই যে এক নম্বর থেকে আমরা তাহলে কি পাচ্ছি, আমি প্রথম যেটা টার্ম আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে তাহলে আমার ওয়াই আছে এক্স টু দি পাওয়ার এম, সেটাকে যদি আমি দুইবার ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, প্রথমবার ডেরিভেটিভ করলে আসবে এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তারপরে আবার ডেরিভেটিভ করলে আসবে এম ইন্টু এম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু। এটা তো বোঝা গেছে আশা করি যে ফার্স্ট টাইম যেহেতু এম একটা কনস্ট্যান্ট, তাহলে প্রথমে একবার ডেরিভেটিভ করলে এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আসলো, তারপরে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার সময় এমটা বাইরে থাকবে, আর এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এটার ডেরিভেটিভ হচ্ছে এম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু। তো দ্যাট মিনস আমাদের দুইবার ডেরিভেটিভ করলে তাহলে আমরা আসলে পাবো এক্স স্কোয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু, এই প্রথম টার্মটা। আশা করি এটা বোঝা গেছে প্রথম টার্মটা তাহলে এইরকম আসবে। এখন এখানে দেখো এখানে আমার কি আছে, এখানে আছে এক্স স্কোয়ার, আর লাস্ট টার্মটা কি আছে, এই মানে লাস্ট অংশটা আছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু। তাহলে দুইটাই যেহেতু এক্স এর পাওয়ার, তাহলে আমরা জানি যে একই ঘাতের পাওয়ার গুলোকে আমরা যোগ করতে পারি। তো একই ঘাত না একই মূলের, তাহলে সেই ক্ষেত্রে বেজে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাওয়ার পাওয়ার যোগ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম হবে, আর বাকি যা আছে তা তো থাকবেই, এম ইন্টু এম মাইনাস ওয়ান। তো এই জিনিসটাই দেখো এখানে লিখছি আমরা, এই যে এম ইন্টু এম মাইনাস ওয়ান,
x টু দি পাওয়ার m। তো সিমিলার ওয়েতে তুমি যদি হচ্ছে এই যে সেকেন্ড টার্মে হচ্ছে y এর ভ্যালু x টু দি পাওয়ার m বসাও, তাহলে এখানে হচ্ছে y এর ফার্স্ট ডেরিভেটিভ, তো ফার্স্ট ডেরিভেটিভ করলে সেটা হবে হচ্ছে এটা একটু এই পাশে দেখাই। আচ্ছা, তো ফার্স্ট ডেরিভেটিভ করলে এখানে কি আসবে আসলে -2x, আর y এর হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, তার মানে x টু দি পাওয়ার m এর ফার্স্ট ডেরিভেটিভ, এই যে এখানে যে x টু দি পাওয়ার m, তাহলে সেটার ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1। তো এখন এই যে এখানে x টু দি পাওয়ার 1 আছে আর এখানে x টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, তো দুইটা মিলে হয়ে যাবে -2m ইনটু x টু দি পাওয়ার m, পাওয়ার পাওয়ার যোগ করলে, ঠিক আছে। তো তাহলে এইখানে আমার সেকেন্ড টার্মটা আসলো -2m ইনটু x টু দি পাওয়ার m। তারপরে ফাইনাল টার্ম যেটা -4y, তো y এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার m, y সমান আমরা ধরে নিচ্ছি, তাহলে -4 x টু দি পাওয়ার m। তো আশা করি বোঝা গেছে যে কিভাবে এই ইকুয়েশনটা তাহলে আসলো। ওকে, দেন এখন আমরা দেখি তাহলে এই ইকুয়েশন থেকে, এই যে ইকুয়েশনটা আসলো সেখান থেকে যদি x টু দি পাওয়ার m টার্মটা কমন নেই, যেহেতু এটা প্রত্যেক ইয়েতেই আছে, প্রত্যেকটা টার্মের মধ্যেই আছে, তাহলে x টু দি পাওয়ার m কমন নিলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে m ইন্টু m মাইনাস 1 থাকবে, এখানে -2m থাকবে, এখানে -4 থাকবে। তো সেখানে m ইন্টু m মাইনাস 1 সেটাকে গুণ করলে m স্কোয়ার মাইনাস m হবে, আর এখানে আছে -2m আর -4, তার মানে আলটিমেটলি সব সিম্পলিফিকেশন করলে দাঁড়াবে হচ্ছে x টু দি পাওয়ার m কমন নিয়ে m স্কোয়ার -3m -4 ইকুয়ালস টু 0। এখন আমরা এই তাহলে এখান থেকে সেখান থেকে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার m, m এর ভ্যালু যাই হোক না কেন, x এর ভ্যালু যদি 0 না হয় তাহলে সেই ক্ষেত্রে তো x টু দি পাওয়ার m 0 হবে না। এখন আমরা এখানে খেয়াল করো যে আমরা কশি অয়েলার ইকুয়েশন সবসময় আইদার সলভ করি হচ্ছে মানে বাই কনভেনশন 0 থেকে ইনফিনিটি, আমরা বলছিলাম যে ইন্টারভ্যাল অফ ডেফিনেশন। কারণ হচ্ছে তুমি দেখো এই ইকুয়েশনটা কিন্তু আসলে x ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে আনডিফাইন্ড, কারণ এখানে যে x ইজ ইকুয়াল টু x স্কয়ার আছে, এখানে x আছে, তুমি হচ্ছে যদি বোথ সাইডে x স্কয়ার দিয়ে ভাগ করো, মানে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে যাও, তাহলে সেই ক্ষেত্রে তো x স্কয়ার, বা স্ট্যান্ডার্ড ফর্মে না নিতে গেলেও তুমি যদি এখানে x ইজ ইকুয়াল টু 0 বসাও, তাহলে কিন্তু আসলে ওই কোনো ডেরিভেটিভ টার্ম কিন্তু থাকবে না, সবগুলো টার্ম কিন্তু 0 হয়ে যাবে, আলটিমেটলি আসলে ওইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে না। সো এই কারণে, আর অন্যভাবে বললে যে x ইজ ইকুয়াল টু 0 পয়েন্টটা আসলে এটার একটা সিঙ্গুলার পয়েন্ট এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তুমি x স্কয়ার দিয়ে যখন ভাগ করে দিব, তখন তো এখানে নিচে এখানে x স্কয়ার থাকবে না, এখানে নিচে একটা x থাকবে, যার কারণে x ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে আসলে আমরা সলিউশন ডিফাইন করতে পারবো না, ঠিক আছে। সো এই জন্য ওই 0 পয়েন্টটা বাদ দিয়ে আমাদেরকে হিসাব করতে হবে, আইদার -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত নিতে হবে, অথবা 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত নিতে হবে। তো সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু যদি হচ্ছে আমার এই রেঞ্জের মধ্যে থাকে, যে 0 থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এম টার্ম যেটা, সেটা তো কখনোই তাহলে 0 হওয়া সম্ভব না। এম এর ভ্যালু যাই হোক, পজিটিভ নেগেটিভ যে কোনো পাওয়ারই হোক না কেন, এক্স এর ভ্যালু যদি নন জিরো হয়, তাহলে তার পাওয়ার, আমি পজিটিভ পাওয়ার করি বা নেগেটিভ পাওয়ার করি, ভ্যালুটা কখনো 0 আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই টার্মটা বাদ দিয়ে, তার মানে আমরা ধরতে পারি যে m স্কয়ার -3m -4 এইটুকু সমান অবশ্যই 0 হইতে হবে। তো সেখান থেকে সলভ করলে এটাকে তোমরা মিডল টার্ম করে সলভ করতে পারবা। সলভ করলে কি আসতেছে -1 আর 4। তো তাহলে আমরা ধরে নিছিলাম যে y is equal to x to the power m হচ্ছে আমার ট্রায়াল সলিউশন। তাহলে এখন আমরা ওই m এর ভ্যালু তাহলে বসায় দিই, m এর একটা ভ্যালু পাইছি -1, তাহলে y1 x is equal to x to the power -1, that means 1 over x, আর m এর আরেকটা ভ্যালু পাইছি 4, সেটা বসায় দিলে y2 সমান সমান হচ্ছে x to the power 4। তাহলে দুইটা সলিউশন আমরা পাইলাম আমাদের সেকেন্ড অর্ডার ইকুয়েশন, দুইটাই সলিউশন থাকার কথা ফান্ডামেন্টাল সেট অফ সলিউশনের মধ্যে। এবং সেই ক্ষেত্রে আমরা জেনারেল সলিউশনটা তাহলে লিখতে পারতেছি y is equal to c1 y1, তার মানে c1 into 1 by x, that means c1 by x, plus c2 y2, তার মানে c2 into x to the power 4। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রায়াল সলিউশন x to the power m ধরে আমরা কিভাবে সলভ করতে পারি তার একটা এক্সাম্পল এখানে দিলাম। তো এখন আমরা তাহলে ইন জেনারেল প্রসেসে যাই, যে ইন জেনারেলি একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন আমরা আসলে কিভাবে, সবসময় তো পার্টিকুলার একটা এক্সাম্পলই থাকবে না, তা তো না।
জেনারেলি তাহলে দেখি কি করতে পারে। ওকে, তো দেখো এখানে হচ্ছে আমরা জেনারেল একটা সেকেন্ড অর্ডার কশি অয়েলার ইকুয়েশন লিখছি, যেখানে এ বি সি হচ্ছে কনস্ট্যান্ট, আর ওই যে প্রত্যেকটা টার্মের সাথে দেখো যত অর্ডার ডেরিভেটিভ তত এক্স টু দি পাওয়ার তত দেয়া আছে। তো ওই আগের মতোই এক্স টু দি পাওয়ার এম যদি আমি হচ্ছে ট্রায়াল সলিউশন ধরি, তাহলে এখানে যদি রিপ্লেস করি তাহলে আমি পাবো হচ্ছে আলটিমেটলি এই যে এরকম এ এক্স স্কোয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু, ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভ করলে ওই যে এখানে করে করে দিছি, তাহলে এগুলো জাস্ট রিপ্লেস করছি আগের মতোই। তারপরে এক্স টু দি পাওয়ার এম কমন নিলাম, তাহলে আলটিমেটলি থাকলো হচ্ছে এ ইন্টু এম মাইনাস ওয়ান প্রথম টার্ম থেকে, দ্বিতীয়টা থেকে আসলো বি এম প্লাস সি। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করো, এই ইকুয়েশনটা তোমাদের মানে যখন আমরা অঙ্ক করতে যাব তখন তাড়াতাড়ি ওই যে আগে যেমন দেখাইছিলাম যে ইকুয়েশন থেকে দেখেই সরাসরি অক্সিলারি ইকুয়েশনটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে, এত কিছু না লিখে, যে ট্রায়াল সলিউশন ধরি, তারপরে ডেরিভেটিভ করি, তারপরে বসাই, তারপরে এক্স টু দি পাওয়ার এন কমন নেই, তারপরে বাদ দেই। এই এত কিছু না করে সরাসরি অক্সিলারি ইকুয়েশনটা লেখার ওয়েটা এই ক্ষেত্রে হচ্ছে আগেরটার সাথে কিন্তু এটা মিলবে না। আগে আমাদের ছিল হচ্ছে যে যততম ডেরিভেটিভ এম এর পাওয়ার তত দিলেই হয়ে যাইতো, ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে যখন করছিলাম আমরা, ঠিক আছে। তো এখন এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হলো এই যে যেমন যেখানে আছে সেকেন্ড ডেরিভেটিভ সেখানে তুমি বসাবা ওই কোএফিসিয়েন্ট যেটা আছে এ, সেটা থাকবেই, ঠিক আছে, সেটা থাকবে। সাথে এক্স স্কোয়ার টার্মের মানে এক্স স্কোয়ার টার্ম তো থাকবে না, অক্সিলারি ইকুয়েশন শুধুমাত্র এম এর সাপেক্ষে হবে। এবং মানে আমি শর্টকাট পদ্ধতিটা বলতেছি, তাহলে এ ইন্টু এম মাইনাস ওয়ান দুইবার থাকলে এম ইন্টু এম মাইনাস ওয়ান, যদি তিনবার পাওয়ার থাকতো মানে ডেরিভেটিভ থাকতো তাহলে লিখতা এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু, তিনটা টার্ম, ঠিক আছে। অর্থাৎ পাওয়ার যত থাকবে আমার ততটা ফ্যাক্টর লিখতে হবে, ডেরিভেটিভ যত থাকবে ততটা ফ্যাক্টর লিখতে হবে। ডেরিভেটিভ এখানে আছে সেকেন্ড ডেরিভেটিভ, তাই আমি দুইটা ফ্যাক্টর লিখছি, এম এই যে এম ইন্টু এম মাইনাস ওয়ান, আর সাথে যে কোএফিসিয়েন্ট সেটাও থাকবে। তারপরে যদি তিনটা ডেরিভেটিভ থাকে মানে তিনবার পর্যন্ত ডেরিভেটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে তিনটা ফ্যাক্টর। যদি চারবার ডেরিভেটিভ থাকে তাহলে এম ইন্টু এম মাইনাস ওয়ান, ফোর্থ ডেরিভেটিভ থাকলে এম মাইনাস টু আপ টু এম মাইনাস থ্রি, এরকম হবে। আর সাথে যে কোএফিসিয়েন্ট আছে সেটা তো থাকবে। তো তাহলে আইডিয়াটা বোঝা গেছে আশা করি, যে কিভাবে আমরা মানে শর্টকাটে তাড়াতাড়ি অক্সিলারি ইকুয়েশনটা লিখতে পারি কশি অয়েলার ইকুয়েশনের ক্ষেত্রে। ওকে, সো দেখি তাহলে a ইন্টু এম ইন্টু এম মাইনাস ওয়ান লিখলাম ফার্স্ট সেকেন্ড ডেরিভেটিভ টার্মের জন্য, তারপরে দ্বিতীয় টার্মে আছে প্লাস বি, সেই প্লাস বি থাকবে। আর যেহেতু একবার ডেরিভেটিভ আছে তাহলে শুধু একটা ফ্যাক্টর, তার মানে বি ইন্টু এম, ঠিক আছে, আর দরকার নেই। তারপরে লাস্ট টার্মে কোনো ডেরিভেটিভ নাই, সো লাস্ট টার্মে এম হবে না, শুধু প্লাস সি কনস্ট্যান্টটা হবে। তো এইটুকু লিখে দেন হচ্ছে এক্স টু দি পাওয়ার এম তো আমরা লিখবো না যদি ডিরেক্টলি লিখি, আর এখন আমাদের এখানে হচ্ছে আমি কমন নিয়ে লিখছি, সেজন্য এক্স টু দি পাওয়ার এম লিখছি। দেন এক্স টু দি পাওয়ার এমটা বাদ চলে গেলে এই অংশটাই থেকে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের এটাকে আবার একটু সিম্পলিফাই তুমি চাইলে করতে পারো, যে এখানে যে এম গুণ টুন করে রিপ্লেস করলে মানে রিঅ্যারেঞ্জ করলে দেন আসবে হচ্ছে এ এম স্কোয়ার প্লাস বি মাইনাস এ ইন্টু এম প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই যে দুই নাম্বার ইকুয়েশনটা, এটাকেই আমরা বলি হচ্ছে অক্সিলারি ইকুয়েশন অফ দ্য কশি অয়েলার ইকুয়েশন ওয়ান। এখন এই দুই নাম্বার ইকুয়েশনটা দেখো, এটা কত ডিগ্রি ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেহেতু এটা দুইটা রুট থাকবে, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনই আসার কথা, যেহেতু আমাদের অরিজিনাল ইকুয়েশনটা ছিল সেকেন্ড অর্ডারের, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা সেকেন্ড ডিগ্রি হবে। তো এই অক্সিলারি ইকুয়েশন যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসলো, সেটা দুইটা রুট আমরা ধরে নিলাম এম ওয়ান আর এম টু। তাহলে এই যে আগের মতো যে তিনটা পসিবল কেস হতে পারে, যে এই রুট গুলো আইদার রিয়েল হবে অথবা ডিস্টিংক্ট হবে, অথবা রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে, অথবা কমপ্লেক্স কনজুগেট হবে। যদি আমাদের এই যে এ বি সি কনস্ট্যান্ট, এগুলো এই কনস্ট্যান্ট গুলো সব রিয়েল কনস্ট্যান্ট হয়, রিয়েল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এম ওয়ান আর এম টু কমপ্লেক্স হলে কনজুগেট কমপ্লেক্স হবে। তো এখন এই তিনটা কেস আলাদা আলাদা ভাবে তাহলে আমরা ওই যে আগের মতো কনসিডার করতে হবে, যে তিনটা কেসে আলাদা আলাদা ভাবে কি ঘটবে। ওকে, তাহলে কেস ওয়ান, এটা হচ্ছে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুটস। যদি হচ্ছে দুইটা আলাদা রুট পাই আমরা এম ওয়ান এম টু, তারা দুজনই রিয়েল এবং একজন আরেকজনের সমান না, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমাদের দুইটা সলিউশন হবে, এক্স টু দি পাওয়ার এম ওয়ান একটা আর এক্স টু দি পাওয়ার এম টু একটা, আর জেনারেল সলিউশনটা হবে
c1 x to the power m1 plus c2 x to the power m2। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখাইছিলাম সেখানে তাই ছিল, এই একটা আসছিল -1 আর একটা আসছিল 4, তো দুইটা ছিল আনইকুয়াল এন্ড রিয়েল নাম্বার। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওই x টু দি পাওয়ার দুইটা পাওয়ার লিখে দিছি, দুইটা সলিউশন চলে আসছে। সো এটা হচ্ছে সবচেয়ে ইজি কেস, এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তো দেন হচ্ছে কেস 2, যদি হচ্ছে আমাদের রিয়েল এন্ড ইকুয়াল হয়, তো অর্থাৎ আমরা দেখলাম যে দুইটা রুটই আসলে সেম, তার মানে আমরা ধরে নিলাম যে দুইটা রুটই ধরো m আসছে। যদি আমাদের এরকম থাকে যে m-1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, অক্সিলারি ইকুয়েশনে যদি এরকম আসে, তাহলে আমরা m ইজ ইকুয়াল টু কি পাবো, 1, 1, দুটাই তো 1 আসলে, ঠিক আছে। তো এরকম যদি সমান পেয়ে যাই, তাহলে ধরে নিলাম যে দুইটা রুটই আসলে m এর সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে ওই x টু দি পাওয়ার যে m ধরছিলাম সেখান থেকে একটা রুট পাচ্ছি, মানে একটা সলিউশন পাচ্ছি, y1 is equal to x to the power m। এখন বাকি সলিউশন তাহলে আরেকটা কিভাবে পাওয়া যাবে, ওই যে মনে আছে যে আমরা আমাদের ওইখানেও ছিল e to the power mx ধরে যখন করছিলাম যে রিডাকশন অফ অর্ডার ইউজ করে একটা ইকুয়েশন দেয়া থাকলে রিডাকশন অফ অর্ডার ইউজ করে একটা সলিউশন দেয়া থাকলে আরেকটা সলিউশন বের করা যায়। তো এই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেকেন্ড সলিউশন, ওই রিডাকশন অফ অর্ডার ইউজ করলে তুমি বের করতে পারবা যে সেটা আসবে হচ্ছে এই আগের সলিউশনের সাথে ln x টার্মটা গুণ করতে হবে। দেখো তাহলে আমাদের পার্থক্যটা কি আসতেছে, আমাদের ওই ই টু দি পাওয়ার এম এক্স যখন আমরা ধরছিলাম তখন হচ্ছে এরকম যদি একটা সলিউশন পাইতাম, অর্থাৎ এরকম রিপিট হইতো যদি, তাহলে সেক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স হইতো, আর একটা সলিউশন কি হইতো, এই ই টু দি পাওয়ার এম এক্স কে এক্স দিয়ে গুণ করতে হইতো, তাই না, এক্স দিয়ে গুণ করতে হইতো। যদি তিনবার রিপিট হইতো তাহলে, দুইবার রিপিট হইতো তাহলে একটা থাকতো ই টু দি পাওয়ার এম এক্স, আর একটা থাকতো এক্স, এর পরেরটাকে গুণ করতে হতো এক্স স্কোয়ার দিয়ে। ওইখানে এইরকম ছিল রুলটা। আর এখন আমাদের কি হচ্ছে, এখন গুণ করতে হবে হচ্ছে ln x দিয়ে। এটা ডেরিভেশন তুমি ইজিলি, এটা জিলের বইতে করা আছে, তুমি রিডাকশন অফ অর্ডার দিয়ে ডেরিভেশন করতে পারো, এটা ইজিলি করা যায়। তো আমাদের যে রুলটা সেটা হচ্ছে তাহলে যে যদি রিপিট হয় ভ্যালুটা, তাহলে আগের যে সলিউশনটা আছে, মানে অরিজিনাল যেটা আমি পাইছি ওই ভ্যালুর জন্য, সেটাকে পরে আরেকটা সলিউশন হবে ln x দিয়ে গুণ করতে হবে। যদি আরেকবার রিপিট হইতো m, যদি ধরো m 1,1,1 তিনবার পাইতা, তাহলে সেই ক্ষেত্রে এই সলিউশনটাই আরেক গুণ করতে হইতো ln x হোল স্কয়ার দিয়ে, ঠিক আছে। অর্থাৎ আগের বারের x এখন আমার ln x হয়ে গেছে। তো জেনারেল সলিউশন তাহলে কি হবে, c1 x to the power m plus c2 x to the power m into ln x। তো আইডিয়াটা আশা করি বোঝা গেছে। কেস 2, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, ওকে, কেস 3 হচ্ছে কমপ্লেক্স কনজুগেট হলে আমরা কি করব, এক সেকেন্ড। তো কমপ্লেক্স কনজুগেট হলে আমরা কি করব, কমপ্লেক্স কনজুগেট হলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা রুট হবে আলফা প্লাস আই বিটা, আর একটা রুট হবে আলফা মাইনাস আই বিটা, এই ফর্মের, যেখানে আলফা এবং বিটা হচ্ছে রিয়েল নাম্বার এবং বিটাটা অবশ্যই একটা পজিটিভ রিয়েল নাম্বার। তো এই ধরনের দুইটা এরকম যদি দুইটা কনজুগেট রুট আমি পাই অক্সিলারি ইকুয়েশনের, সেই ক্ষেত্রে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে। দেখো y1 টা হবে হচ্ছে x টু দি পাওয়ার আলফা cos বিটা ln x, রিয়েল সলিউশন। অ্যাকচুয়ালি এখানে আমাদের কমপ্লেক্স সলিউশন আসে, তো ওই দেন সেখান থেকে আমরা ওই যে অয়লার ফর্মুলা ইউজ করে রিয়েল সলিউশন বের করতে পারি। এটা আগে যেমন ছিল আগের ক্ষেত্রে, সেই একই অ্যানালজি ইউজ করে আর কি, একই লজিক ইউজ করে। তো তাহলে y1 x is equal to একটা আসতেছে x to the power alpha cos beta ln x, আর একটা আসতেছে x to the power alpha sin beta ln x। এটা যদি আগেরটার সাথে কম্পেয়ার করো, আগে আমাদের আসতো একটা ছিল e to the power alpha x cos beta x, এটা ছিল একটা, আর একটা ছিল e to the power alpha x sin beta x, যখন y is equal to e to the power mx ধরছিলাম আমরা, ঠিক আছে। তো তাহলে এখন চেঞ্জটা কি আসলো, যে দেখো এখন হয়ে গেল x টু দি পাওয়ার আলফা, e টু দি পাওয়ার আলফা x এর জায়গায় x টু দি পাওয়ার আলফা, আর cos বিটা x এর জায়গায় ln x, ঠিক আছে, এখানেও তাই। তো জেনারেল সলিউশনটা তাহলে হবে যে এই দুইটাকে c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্টে গুণ করে যোগ করতে হবে। তাহলে c1 c2 দিয়ে গুণ করে যোগ করলে আলটিমেটলি তুমি এই কম্প্যাক্ট ফর্মে লিখতে পারবা যে x টু দি পাওয়ার আলফা হচ্ছে কমন, প্লাস c1, তারপরে গুণ হচ্ছে c1 e টু দি c1 cos বিটা ln x প্লাস c2 sin বিটা ln x। যেখানে এই যে আলফা আর বিটা এগুলো কোত্থেকে আসবে, এগুলো আসবে হচ্ছে এই যে তোমার রুট থেকে।
তুমি যে দুইটা রুট পাইছো আলফা প্লাস আই বিটা আর আলফা মাইনাস আই বিটা, সেই আলফা বিটা হচ্ছে এখান থেকে আসতেছে এই রুট থেকে। তাহলে এই আলফা বিটা জানলে তুমি হচ্ছে এই জেনারেল সলিউশনটা লিখতে পারবা। সো আশা করি এটাতেও কারো কোনো কোশ্চেন নাই। তাহলে এখন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। ও এক্সাম্পলটা দেখার আগে একটা কম্পারিজন দেখে নেই আগে। এখানে একটা কম্পারিজন দিছি তোমাদের ওই আগের যে আমরা ই টু দি পাওয়ার mx যেটা পড়ছিলাম হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সলভ করার জন্য, সেটার সাথে আমাদের এই কারেন্ট যেটা আছে সেটার মিল বা অমিল কতটুকু সেটা একটু মানে দেখাতে চাচ্ছি, তাহলে হয়তো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো যদি রুটগুলো অক্সিলারি ইকুয়েশনের রুটগুলো রিয়েল এবং ডিস্টিংক্ট হয়, আলাদা হয়, সেক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার mx যেটা সেখানে ছিল যে জাস্ট c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x, আর এখন এখানে আসতেছে c1 x টু দি পাওয়ার m1 প্লাস c2 x টু দি পাওয়ার m2। আর যদি রিয়েল এন্ড ইকুয়াল হয় তাহলে আগে ছিল হচ্ছে এই c1 ই টু দি পাওয়ার mx একটা সলিউশন, আর সেটার সাথে x গুণ করতে হবে আরেকটা সলিউশন, আর এখন হচ্ছে x টু দি পাওয়ার m তার সাথে ln x গুণ করতে হবে। আর যদি কমপ্লেক্স হয় তাহলে সেই ক্ষেত্রে আগে ছিল ই টু দি পাওয়ার আলফা x ইনটু c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x, আর এখন হচ্ছে ই টু দি পাওয়ার আলফার জায়গায় x টু দি পাওয়ার আলফা আর বিটা x এর জায়গায় হচ্ছে ln x। ঠিক আছে, যে cos বিটা x এর জায়গায় cos বিটা ln x, sin বিটা x এর জায়গায় sin বিটা ln x। আচ্ছা, তাহলে কেউ বলো তো যে আসলে মানে কোনো একটা শর্টকাট ট্রান্সফরমেশন মনে রেখে তুমি এখান থেকে এটাই আসতে পারো কিনা? আমার কথাটা বুঝতে পারছো কিনা? অর্থাৎ এটা তো আমরা অলরেডি পড়ে আসছি। এখন আমি যদি বলি যে এই জিনিসগুলোকে জাস্ট ট্রান্সফর্ম করে এইগুলা বানাবা একটা একটা ট্রান্সফরমেশন ইউজ করে, একটা সাবস্টিটিউশন ইউজ করে, তাহলে কোন কিভাবে সাবস্টিটিউট করলে এই সলিউশন গুলো যেমন এইটা এটাতে রূপান্তরিত হবে বা এইটা এটাতে রূপান্তরিত হবে। স্যার এক্স যেখানে থাকবে সেখানে কি লন এক্স দ্বারা হচ্ছে হ্যাঁ, সাবস্টিটিউট করব? এক্স্যাক্টলি যেখানে এক্স থাকবে, যেখানে যেখানে এক্স আছে এই সলিউশন গুলোতে, সেখানে তুমি যদি এক্স এর জায়গায় যদি ln x বসায় দাও তাহলে দেখো তাহলেই এই, চলে আসে। হ্যাঁ, এই সলিউশন গুলো তাহলে এটাতে রূপান্তরিত হয়ে যায়। যেমন এখানে m1x আছে ই টু দি পাওয়ার m1x, তো m1 এর জায়গায় আমি যদি x এর জায়গায় আমি যদি ln x বসাই, তো এখন এটা তো জানোই যে এটাকে আমরা লিখতে পারি সমান সমান ই টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার m1, কারণ ln এর এই পাশের যে সংখ্যাটা সেটা এই পাশে নিলে তোমরা জানো পাওয়ার হিসেবে চলে যায়। দেন ই টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার m1, এটা জানি যে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগারিদমিক ফাংশন হচ্ছে একটা আরেকটার ইনভার্স ফাংশন, সুতরাং এখানে আলটিমেটলি থাকবে x টু দি পাওয়ার m1। বোঝা যাচ্ছে তো নাকি? জি হ্যালো? স্যার। হ্যাঁ, তো তাহলে এই সিমিলার ভাবে তুমি যে এখানেও দেখো, এখানেও তাই ঘটনা ঘটবে যে ই টু দি পাওয়ার mx টা হয়ে যাবে x টু দি পাওয়ার m, আর এই যে শুধু x যেটা আছে সেটার বদলে তুমি বসায় দিছো ln x, তুমি তো সেভাবেই রিপ্লেস করতেছো। ঠিক আছে, তো দ্যাট মিন্স এই যে x টাকে আমি যদি ln x এ ট্রান্সফর্ম করি তাহলেই আমাদের আহ এই সলিউশন গুলো থেকে ওই সলিউশন গুলো চলে আসে। এই কারণেই আমরা দেখব যে যখন আমরা রিডাকশন টু কোএফিসিয়েন্ট করব, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তখন আসলে এই ট্রান্সফরমেশনটা ইউজ করব এই রিডাকশন টু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট করার সময়। ওটা যখন আসবে তখন আর একটু ক্লিয়ার হবে। তো তাহলে এই গেল হচ্ছে আমাদের কম্পারিজন। এখন আমরা দেখি এখানে একটা কেস দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদের যে সেকেন্ড কেস যেটা, অর্থাৎ ইকুয়াল যদি হয়, রিয়েল এন্ড ইকুয়াল। তো এখানেও এই যে একটা কশি অয়েলার ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার দেয়া আছে। তো আগের মতোই x টু দি পাওয়ার m আমরা যদি সাবস্টিটিউট করি, তুমি পরীক্ষায় সময় না থাকলে সরাসরি হচ্ছে অক্সিলারি ইকুয়েশনটা লিখতে পারো যে দ্য অক্সিলারি ইকুয়েশন অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ দিস। ঠিক আছে, এবং অক্সিলারি ইকুয়েশনটা সরাসরি লিখতে গেলে কিভাবে লিখতে হবে, যে আগের মতোই 4 আছে, আর এটা যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ টার্ম তাহলে হবে হচ্ছে 4m ইনটু m-1, দুইটা ফ্যাক্টর, প্লাস তারপরে আছে 8 প্লাস 8, আগে কোএফিসিয়েন্টটা লিখে নিবা, কোএফিসিয়েন্টটা লিখতে ভুল করে না আবার, বা ভুলে যাও না। প্লাস 8, দেন হচ্ছে যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ টার্ম তাহলে একটা ফ্যাক্টর, প্লাস এখানে y তো আর লিখবো না আমি, যেহেতু এখানে y এর কোনো ডেরিভেটিভ নাই তাহলে m হবে না, বাট কোএফিসিয়েন্ট কত, কোএফিসিয়েন্ট আছে 1 প্লাস 1, তার মানে প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তাহলে আমি শর্টকাটে অক্সিলারি ইকুয়েশনটা লেখার পদ্ধতি। আর কারো যদি শর্টকাটে লিখতে মনে হয় যে ভুল হবে, তাহলে তুমি পুরোটা প্রসেস করে আসো। শর্টকাট করে ভুল করার চাইতে ঠিক করে পুরোটা লিখে আসা ভালো। ঠিক আছে,
আচ্ছা, তো তাহলে এটাকে গুণটুন করলে তার ফাইনালি পাবা হচ্ছে 4m² + 4m + 1 = 0, যার সলিউশন হচ্ছে -1/2 দুইবার। তো যেহেতু রিয়েল এন্ড ইকুয়াল সলিউশন আসছে, তাহলে আমাদের জেনারেল সলিউশনটা হবে একটা হচ্ছে c1 x⁻² + c2 x⁻² ln x। ওকে, এখানে যেটা আছে সেটা হচ্ছে কেস 3 এর একটা এক্সাম্পল। এখানে আমাদের এই যে গতকালকে এটা নিয়ে তোমরা কনফিউশনে পড়ে গেছিলা। দেখো এই যে এইটা একটা কশি-অয়লার ইকুয়েশন, এখানে কিন্তু y টার্ম আছে, কিন্তু y ফার্স্ট ডেরিভেটিভ যেটা সেটা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সেকেন্ড ডেরিভেটিভ যেটা আছে সেটার সাথে x² গুণ আছে কিনা এটা হচ্ছে কথা। ঠিক আছে, যেহেতু যে সব ডেরিভেটিভ টার্ম আছে তাদের সাথে x এর সেম পাওয়ার গুণ আছে, সুতরাং এটা কশি-অয়লার ইকুয়েশন হতে কোনো সমস্যা নাই। তো এইটার তাহলে আমরা শর্টকাটে যদি অক্সিলারি ইকুয়েশনটা লিখি আগের মতোই, যে প্রথমে 4 আছে, 4 দিলাম, দেন এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টার্ম আছে, তাহলে m * m-1 লিখলাম, তারপরে প্লাস 17 লিখলাম। ফার্স্ট ডেরিভেটিভ টার্ম এখানে নাই, সুতরাং ওটা লেখার কিছু নাই। এবং তারপরে যেটা আছে 17y, তাহলে +17y এর জন্য, মানে এখানে যেহেতু ডেরিভেটিভ নাই সুতরাং m লিখতে হবে না, তার মানে +17 যথেষ্ট। তার মানে আমাদের অক্সিলারি ইকুয়েশনটা আসলো 4m m-1 + 17 = 0। এখন এটা আবার সিম্পলিফাই করে সলভ করবা। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তো তোমাদের সলভ করতে কোনো সমস্যা হওয়ার কথা না। সলভ করলে এই যে কমপ্লেক্সে এই দুইটা রুট পাওয়া যাবে, কমপ্লেক্স কনজুগেট রুট, একটা হচ্ছে হাফ প্লাস টুয়াইস আই, আর একটা হচ্ছে হাফ মাইনাস টুয়াইস আই। তার মানে আমি যদি হচ্ছে এখান থেকে আলফা বিটার কথা চিন্তা করি, আলফা প্লাস বিটা আই, আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা আই, তাহলে আলফার ভ্যালুটা কত এখানে? আলফার ভ্যালু হচ্ছে হাফ, আর বেটার ভ্যালু কত? বেটার ভ্যালু হচ্ছে 2। তাহলে আলফা আর বেটা আমি পেয়ে গেছি, সুতরাং আমাদের জেনারেল সলিউশনটা হবে হচ্ছে x⁴α, তার মানে x⁴½ ইন্টু c1 cos বিটা ln x, তার মানে হচ্ছে 2 ln x, প্লাস c2 sin 2 ln x, বেটা ln x। তো আশা করি তিনটা কেসই বোঝা গেল। এখন আমাদের যদি ইকুয়েশন গুলো সেকেন্ড অর্ডারের না থেকে আরো হায়ার অর্ডারের হতো, সেক্ষেত্রে এই সিমিলার প্রসেসই আমরা যাইতাম, যে nth অর্ডার যে কোনো একটা ইন জেনারেল যদি ইকুয়েশন হয়, তাহলে সেটার অক্সিলারি ইকুয়েশনটা ওই যে দেখো এই যে এরকম ভাবে লিখতে হবে। nth অর্ডারের ক্ষেত্রে n প্রথম টার্মে nth ডেরিভেটিভ, তাহলে nth ডেরিভেটিভের জন্য m ইন্টু m-m1 m-m2 এইভাবে nটা ফ্যাক্টর লিখতে হবে। এখানে কিন্তু nটা ফ্যাক্টর আছে, গুণে দেখো। ঠিক আছে, m-0 থেকে শুরু, আর এই যে n+1 পর্যন্ত, মানে m-n-1 পর্যন্ত। তো এখানে আসলে mটা ফ্যাক্টর আছে। তারপরে একইভাবে সবগুলো যততম ডেরিভেটিভ ততবার ফ্যাক্টর গুলো লিখে আলটিমেটলি তুমি গুণ টুন করে যোগ করলেই তুমি হচ্ছে অক্সিলারি ইকুয়েশনটা পেয়ে যাবা। তো সেই অক্সিলারি ইকুয়েশন, সেটার যেহেতু nth অর্ডারের একটা ইকুয়েশন, nth ডিগ্রির একটা ইকুয়েশন, সরি, এটা তো একটা অ্যালজিব্রাইক ইকুয়েশন, সেটা হচ্ছে nth ডিগ্রির একটা ইকুয়েশন। সেই ইকুয়েশনটার যদি তুমি হচ্ছে সবগুলো সলিউশনই হচ্ছে আলাদা আলাদা পাও, তাহলে ওই যে আগের মতোই আলাদা আলাদা করে পাওয়ার করে জাস্ট লিনিয়ার কম্বিনেশন করতে হবে। আর যদি কোনো একটা রুট যদি হচ্ছে মাল্টিপ্লিসিটি কে হয়, অর্থাৎ ওই রুটটা যদি কে বার রিপিট হয়, তাহলে তোমার জেনারেল সলিউশনের মধ্যে এই পার্টটা থাকতে হবে, যে ওই যে c1 x⁻m1 রুটটা আমি ধরে নিচ্ছি যে কে বার রিপিট হচ্ছে, তাহলে m1 প্রথমে হবে x⁻m1, তারপরে এই x⁻m1 কে ln x দিয়ে গুণ, তারপরে ln x² দিয়ে গুণ, তারপরে ln x দিয়ে x³ দিয়ে গুণ হবে। এভাবে গুণ হতে হতে আলটিমেটলি কতবার গুণ হবে, যেহেতু এখানে কে বার রিপিট হয়েছে, তার মানে হচ্ছে আমার এখানে কেটা টার্ম থাকবে, তো প্রথম টার্মে তো ln x নাই, তার মানে লাস্ট টার্মটাতে হবে ln x⁻k-1। আশা করি বুঝতে পারছো। আর টার্মটা তো আর প্রথম টার্মে তো আর ln x দিয়ে গুণ করতে হবে না, তো দ্বিতীয়টা থেকে আমরা গুণ করা শুরু করছি। টোটাল টার্ম আছে কে সংখ্যক, যেহেতু কে বার রিপিট হয়েছে, তার মানে লাস্ট টার্মে ln x⁻k-1 আসবে। আচ্ছা, আর যদি হচ্ছে কমপ্লেক্স কনজুগেট হয়, তাহলে ফর ইচ নন রিপিটেড পেয়ার, খেয়াল করো যে একটা পেয়ার আলফা প্লাস মাইনাস আই বিটা দুইটা মিলে একটা পেয়ার, একটা জোড়া, মানে দুইটা কমপ্লেক্স, একটা কমপ্লেক্স কনজুগেট পেয়ার। ঠিক আছে, তাহলে সেই একটা নন রিপিটেড ওই পেয়ারটা যদি আর কোনো রিপিট না হয়, একবারই থাকে ওই জোড়াটা,
তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই পুরো জোড়ার জন্যই এই পার্টটা লিখবো x টু দি পাওয়ার আলফা c1 cos বিটা ln x প্লাস c2 sin বিটা ln x। আর যদি হচ্ছে ওই পেয়ারটা যদি k বার রিপিট হয়, খেয়াল করো ওই পুরো কনজুগেট পেয়ারটাই যদি আরেকবার থাকে, ঠিক আছে, বা আরো দুইবার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই এই পুরো টার্মটাকে জাস্ট ওই যে আরেকবার রিপিট হলে ln x দিয়ে গুণ করব। যদি আর দুইবার রিপিট হয় তাহলে সেক্ষেত্রে একবার ln x দিয়ে গুণ করব, আরেকবার ln x হোল স্কয়ার দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে k বার রিপিট হইলে আপ টু ln x k টু দি পাওয়ার k মাইনাস 1 পর্যন্ত গুণ করতে হবে। সো আইডিয়াটা বোঝা গেছে আশা করি। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত যেটুকু বললাম তার উপরে? আচ্ছা নাই, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো একটা দেওয়া আছে হচ্ছে থার্ড অর্ডার ইকুয়েশন। এই প্রথম যেটা একটা থার্ড অর্ডার কশি অয়েলার ইকুয়েশন দেওয়া আছে, এটা কি করে দিতে হবে না তোমরা পারবা? কেউ কোনো কথা বলে না কেন? স্যার আমরা বাসায় চেষ্টা করি, তারপরে যদি না পারি তারপরে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাসায় চেষ্টা করো, যদি না পারো তাহলে গুগল ক্লাসরুম তো আছেই। আচ্ছা, তারপরে সেকেন্ড যেটা, সেটা দেখো সেটা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন দেয়া আছে। এটা যদিও সেকেন্ড অর্ডার বাট এটা নন হোমোজিনিয়াস, তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা এটা তাহলে একটু দেখাই। প্রথমে এটা হোমোজিনিয়াস পার্টটা সলভ করতে হবে। তার মানে আমরা কি সলভ করব? প্রথমে যে এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3xy প্রাইম প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। এখানে 0 নাই, তো 0 ধরে আমরা মানে অ্যাসোসিয়েটেড হোমোজিনিয়াসটাকে সলভ করতে হবে। তো এইটা অ্যাসোসিয়েটেড হোমোজিনিয়াসটা কিভাবে সলভ করতে হবে? y is equal to x to the power m ধরবো, ধরে এই যে একটু আগে যেরকম হোমোজিনিয়াস ইকুয়েশন যেভাবে সলভ করলাম, তাহলে সেভাবে সলভ করলে এখান থেকে তুমি দেখবা যে m এর ভ্যালু হচ্ছে পাবা হলো 1 আর 3। তার মানে আমাদের yc যেটা yc সেটা আসবে কি c1 x to the power 1 plus c2 x to the power 3। তাহলে এটা হচ্ছে আমাদের yc টা বের করলাম। এখন yp বের করতে হবে, তাই না? তো yp বের করার জন্য তার মানে আমাদের ওই এখন তো আমাদের এখানে আর 0 নাই, তো yp বের করার জন্য আমরা কি বলছিলাম যে নন হোমোজিনিয়াস হলে তখন yp টা কোন মেথডে বের করতে হবে? কথা বলে না কেন? yp টা কোন মেথডে বের করতে হবে? কথা বলে না কেউ। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার রনস্ক্যান দিয়ে। মেথডের কথা বলছি, মেথড। হ্যাঁ মানে রনস্কিয়ান দিয়ে ওই মেথডের নাম আছে তো। রনস্কিয়ান দিয়ে যে মেথড সেটার নাম কি? স্যার ভেরিয়েশন অফ প্যারামিটারস। হ্যাঁ, ভেরিয়েশন অফ প্যারামিটারস। ঠিক আছে, তো তাহলে এখন যেহেতু কারণ হচ্ছে এখানে আমাদের এখন যে নন হোমোজিনিয়াস ইকুয়েশনটা আমরা কনসিডার করছি সেখানে আমাদের এই যে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে ভ্যারিয়েবল। তুমি চাইলেও তুমি ওই আগের মেথড গুলো ইউজ করতে পারবে না। ঠিক আছে, তো এখন তাহলে ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে গেলে আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? যে ওয়াইসি টা বের হয়ে যাওয়ার পর, ওয়াইসি তো আমরা অলরেডি বের করে নিছি, তারপরে সেকেন্ড স্টেপ কি ছিল? যে ইকুয়েশনটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমাদের ওয়াই সেকেন্ড ডেরিভেটিভ যে টার্মটা আছে সেটার কোএফিসিয়েন্ট 1 বানাইতে হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে পুরো ইকুয়েশনটাকে দুই পাশে যদি আমি ভাগ করে দেই, এই পাশে এক্স স্কোয়ার আর এই পাশে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেই, আলটিমেটলি তাহলে এখানে আসবে হচ্ছে ওয়াই সেকেন্ড ডেরিভেটিভ মাইনাস 3, এখানে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার মানে কি 1 বাই এক্স ইন্টু ওয়াই প্রাইম প্লাস 3 বাই এখানে আসবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সমান সমান এখানে আসবে হচ্ছে এখানে নিচে আছে এক্স স্কোয়ার, উপরে আছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, কাটাকাটি গিয়ে। তাহলে এখন আমাদের তাহলে এইটা হচ্ছে আমাদের কি ছিল? এফ অফ এক্স, মনে আছে কিনা? ভ্যারিয়েশন অফ প্যারামিটারের
এফ অফ এক্স ডান দিকের যে পার্টটা। এরপরে তুমি আগের মতো যে রনিস্কিয়ান ডাব্লিউ বের করবা। ডাব্লিউ সমান সমান কি আসবে? একটা হচ্ছে y1 y2। y1 আমাদের কত ছিল এখানে? y1 হচ্ছে x আর y2 হচ্ছে, এই যে y1 হচ্ছে x আর y2 হচ্ছে x কিউব। তাহলে সেটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে কি লিখতে পারবো? একটা হচ্ছে x আর একটা হচ্ছে x কিউব। তাহলে এখানে হচ্ছে x এর ডেরিভেটিভ তার মানে 1, আর এখানে হচ্ছে x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের w। তারপরে এটার ভ্যালু বের করবা, তারপরে ওই যে আগের মতো w1 বের করবা। w1 বের করতে হলে কি করতে হবে? ফার্স্ট কলামটাকে 0 আর f অফ x দিয়ে রিপ্লেস করতে হবে। f অফ x টা হচ্ছে আমাদের এই যে এখানে লেখা আছে 2x স্কয়ার e টু দি পাওয়ার x। আর এই পার্টটা তো ঠিকই থাকবে, সেকেন্ড কলাম যেটা সেটা তো ঠিকই থাকবে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। w1 বের করবা, w2 বের করবা, তারপরে অ্যাজ ইট ইজ বাকি অংশ পুরোটা কমপ্লিট করবা। কমপ্লিট করলেই হচ্ছে তুমি পার্টিকুলার সলিউশনটা পেয়ে যাবা। দেন তাহলে ফাইনালি দুইটা যোগ করে yc প্লাস yp করে জেনারেল সলিউশনটা চলে আসবে। সো এটাও প্র্যাকটিস করো, এটাও যদি কোনো সমস্যা হয় তাহলে দেখাইও। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা হলে বা ক্যালকুলেশনে কোনো সমস্যা হলে। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা, সেকেন্ড প্রসেস। তো প্রথম প্রসেসে আমরা দেখলাম যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার m ধরে আমরা হোমোজেনাস হোক বা নন হোমোজেনাস হোক সমাধান করতে পারবো, কোনো অসুবিধা নাই। এখন সেকেন্ড প্রসেসে আমরা বলছি যে সেকেন্ড প্রসেসে হচ্ছে আমরা আসলে কশি অয়েলার ইকুয়েশনটা ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টে বাই ডিফল্ট থাকে, সেখান থেকে আমরা হচ্ছে রিডিউস করব হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে, ট্রান্সফর্ম করে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে নিয়ে যাব। তো এখানে ওই যে সাবস্টিটিউশন যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে x is equal to e to the power t বা t is equal to ln x। এই যে দেখো আমরা বলছিলাম, তোমরা একটু আগে বলছিলা যে ওই যে x এর জায়গায় সব জায়গায় ln x বসাই দিলে ট্রান্সফর্ম হয়ে যায়। এখানেও আসলে সেই জিনিসটাই আমরা ইউজ করতেছি যে x আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আছে, আমাদের অরিজিনাল ইকুয়েশনটা দেয়া থাকবে y আর x এর সাপেক্ষে। ধরো y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো সেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে ফেলবো নতুন আরেকটা ভ্যারিয়েবল টি তে, এবং এই চেঞ্জটা হবে হচ্ছে এই রুল অনুযায়ী যে x is equal to e to the power t, বা এটা দেওয়া থাকলে তো এটা একই কথা, তার মানে t হচ্ছে ln x এর সমান। তাহলে এই জিনিসটা, এই ভ্যারিয়েবল ট্রান্সফরমেশনটা ইউজ করতে হবে এবং চেইন রুল ইউজ করে আমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা আছে x আর y এর সাপেক্ষে সেটাকে আমরা নিয়ে যাব t আর y এর সাপেক্ষে। এবং এই t আর y এর সাপেক্ষে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসবে সেখানে আর দেখবা যে ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট নাই, সেখানে সব কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে ট্রান্সফার হয়েছে। তো এই কারণেই এই মেথডটার নাম হচ্ছে রিডাকশন টু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। ঠিক আছে, তো এরপরে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে যদি চলে যায় ইকুয়েশনটা, তখন তো আমাদের সলভ করার জন্য অনেক মেথড আছে। আমাদের ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়েও করতে পারি, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট আছে, অ্যানিহিলেটর অ্যাপ্রোচ, সুপারপজিশন অ্যাপ্রোচ, যেটা তোমার পছন্দ। ঠিক আছে, তবে মনে রাখতে হবে যে ওই টি আর ওয়াই এর ইকুয়েশনটা তুমি যখন সলভ করবা, সলভ করলে y ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ টি পাবা, টি এর সাপেক্ষেই তো সলিউশনটা পাবা। তো সেইখানে আবার টি এর ভ্যালু এই ln x দিয়ে রিপ্লেস করতে হবে, রিসাবস্টিটিউট করতে হবে, কারণ আমাদের দরকার অরিজিনাল ইকুয়েশনের সলিউশন ইন টার্মস অফ x আর y কে। ঠিক আছে, এইটা অনেকেই ভুলে যাও। তো দেখি একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে দেখো একটা সেকেন্ড অর্ডার কশি অয়েলার ইকুয়েশন দেয়া আছে। তো আমাদের এখানে বলে দিছে, কোশ্চেনটা খেয়াল করো, রিডিউস দিস ইকুয়েশন ইনটু এ ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস এন্ড দেন সলভ ইট। পরীক্ষায় যদি এইভাবে লেখা থাকে তাহলে অবশ্যই তোমাকে এই রিডিউস করে দেন সলভ করতে হবে। এই y is equal to x to the power m ধরে সলভ করলে ফুল মার্কস পাবা না, 50% মার্কস পাইতে পারো হাইয়েস্ট। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা বলছি যে এই ক্ষেত্রে আমরা সাবস্টিটিউশনটা ইউজ করব হচ্ছে x is equal to e to the power t বা t is equal to ln x। এটা অ্যাপ্লাই করে এখন আমরা যেহেতু ভ্যারিয়েবল ট্রান্সফর্ম হচ্ছে, তাহলে আমাদের আগে হচ্ছে এই যে y প্রাইম, y মানে অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, এই যে টার্মগুলো আছে সেগুলোকে আগে ইন টার্মস অফ t, এগুলো তো আসলে এই যে এখানে যে এই ইকুয়েশনে যে x y প্রাইম যেটা আছে সেটা মানে কি অ্যাকচুয়ালি dy বাই dx, তাই না? সেটা হচ্ছে dy বাই dx, যেহেতু আমাদের ইকুয়েশনটা হচ্ছে x আর y এর সাপেক্ষে দেওয়া। এখন আমরা চলে যাচ্ছি x টাকে চেঞ্জ করে t তে নিয়ে যেতে চাচ্ছি, নতুন আরেকটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছি।
তো তার মানে আমাদের এখন এই ডিওয়াই বাই ডিটি বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স টাকে ইন টার্মস অফ ডিওয়াই বাই ডিটি এটাতে রূপান্তর করতে হবে। তো তাহলে সেই কাজটা আগে করি, যে ডিওয়াই বাই ডিএক্স এটাকে আমরা বাই চেইন রুল লিখতে পারি ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি ওভার ডিএক্স। এটা লেখা যায় তো নাকি? চেইন রুল তো তোমরা পড়ছো মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে। সো এটা যে লেখা যায় সেটা তোমরা জানো। তো তাহলে এখন ডিওয়াই বাই ডিটি এটা থাকুক, এটা তো আমার কোনো সমস্যা নাই, কারণ আমি যে নতুন ইকুয়েশনে যাব সেখানে হচ্ছে টি আর ওয়াই এর সাপেক্ষে লাগবে। তো ডিওয়াই বাই ডিটি এইটা তো টি আর ওয়াই এর সাপেক্ষে আছে। আর এই ডিটি বাই ডিএক্স এই জায়গা এইটাকে তাহলে কি করতে হবে? এটাকে তাহলে দেখিয়া কি করা যায়, কারণ আমাদের তো এক্স রাখা যাবে না, নতুন ইকুয়েশনে সবকিছু থাকবে টি আর ওয়াই এর সাপেক্ষে। তো ডিটি ওভার ডিএক্স, এখানে টি সমান সমান আমরা কি বলছি? এই যে টি সমান সমান ln x। একটু আগেই তো আমরা বললাম যে এইটাই তো আমাদের ট্রান্সফরমেশনের রুল। তো তাহলে টি মানে হচ্ছে ln x। এখন তুমি তাহলে ddx অফ ln x, এটার ভ্যালু কত? 1 ওভার x। ln x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে হচ্ছে 1 ওভার x। তাহলে সেটাকে আগে লিখলাম 1 ওভার x ইনটু আর dy বাই dt যা আছে তা থাকলো। তাহলে আমরা দেখলাম যে dy বাই dx সমান সমান আমরা পাইলাম 1 বাই x ইনটু dy বাই dt, ঠিক আছে? এই যে dy বাই dx সমান সমান আমরা পাইলাম 1 বাই x dy বাই dt। কারো কি এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? চেইন রুলটা ব্যবহার করে কিভাবে আমরা dy বাই dx এর ভ্যালু বের করলাম ইন টার্মস অফ dy বাই dt। আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি সমস্যা না থাকে তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যেটা সেটাকেও তাহলে আমাদের এখন একই কাজ করতে হবে। অর্থাৎ x এর সাপেক্ষে দেওয়া আছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা d স্কয়ার y ওভার dx স্কয়ার। তাহলে এইটাকে আমাদের নিতে হবে ইন টার্মস অফ t and y। তাহলে এইটাকে আমরা লিখতে পারি ddx ইন্টু ডিওয়াই বাই মানে ddx অফ dy বাই dx, ফার্স্ট ডেরিভেটিভের আবার ডেরিভেটিভ তো সেকেন্ড ডেরিভেটিভ। তো সেই ক্ষেত্রে এখন একটু আগেই আমরা বের করছি যে এটা মানে কি, এই dy বাই dx এর ভ্যালু সমান সমান হচ্ছে এই যে এটা 1 বাই x dy ওভার dt। এটা হচ্ছে আমাদের dy বাই dx, একটু আগে আমরা বের করে আসছি। তাহলে এখন এইটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখন কি কোন রুল অ্যাপ্লাই করব বলো তো? এনিওয়ান? হ্যাঁ কামরুল বলো। স্যার ইউভি মেথড ওটা। হ্যাঁ হ্যাঁ, ইউভি মেথড, যেহেতু এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে 1 বাই x আর একটা হচ্ছে dy বাই dt, তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। তো প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে 1 বাই x যেটা সেটা প্রথমে বাইরে রাখলাম, তাহলে 1 বাই x আর ddx অফ dy বাই dt, ঠিক আছে? এটা লিখলাম প্লাস আরেকটা হচ্ছে dy বাই dt বাইরে রাখলাম, ddx অফ 1 বাই x। আশা করি বোঝা যাচ্ছে জিনিসগুলো। জাস্ট ইউভি মেথড অ্যাপ্লাই করছি, 1 বাই x টাকে ইউ ধরে আর dy বাই dt টাকে v ধরে। আচ্ছা, তো এখন এই টার্মটা কিভাবে করবা বলো? আচ্ছা এটা থাকুক, নাকি এটাই আগে দেখাই সমস্যা নেই। এখানে আমার ডেরিভেটিভ হচ্ছে x এর সাপেক্ষে, কিন্তু আমার এই যাকে ডেরিভেটিভ করতে হচ্ছে সেই ফাংশনটা হচ্ছে দেখো dy বাই dt, এটা টি আর মানে টি এর সাপেক্ষে, তাই না? তো তাহলে এটাকে তাহলে আমরা ওই যে আবার চেইন রুল অ্যাপ্লাই করব, যে ডি, এই দেখো কি লিখতেছি, এই পুরোটাই আমার হচ্ছে ফাংশন, এই যে এই পুরোটাই। তাহলে আমাদের হচ্ছে ডি ডিএক্স অফ, ধরো এইটাকে আমি লিখলাম যে সাপোজ ধরো জেড, এই পার্টটাকে ব্র্যাকেটের মধ্যে ডিওয়াই বাই ডিটি পুরো পার্টটাকে, তার মানে আমাদের বের করতে হবে ডিজেড বাই ডিএক্স, তাই তো? ddx অফ জেড, তার মানে dz বাই dx বের করতে হবে। তাহলে সেটাকে আমরা এখন ওই যে চেইন রুল আবার অ্যাপ্লাই করতে পারি, যে চেইন রুল অ্যাপ্লাই করলে dz বাই dt লিখতে পারি ইনটু dt বাই dx লিখতে পারি, চেইন রুল। তাহলে সেই জিনিসটাই তাহলে এখন করবো, যে z মানে হচ্ছে আমাদের dy বাই dt পুরোটাই, তাহলে সেই লিখবো হচ্ছে dz বাই dt, তার মানে ddt অফ z dy বাই dt। আচ্ছা এটাকে ব্র্যাকেট দিয়ে নেই, আর ইনটু ইনটু কি দিতে হবে? dt ওভার dx, dt ওভার dx। বুঝা গেছে কিনা দেখো, চেইন রুল অ্যাপ্লাই করছি আবার,
জাস্ট এখানে আমার dx ছিল, ddx অফ দিস কোয়ান্টিটি, ঠিক আছে? তো সেই জিনিসটাকে আমরা এখন চেইন রুল অ্যাপ্লাই করে লিখলাম ddt অফ দ্যাট কোয়ান্টিটি ইনটু dt ওভার dx। তুমি যদি ওই যে কাটাকাটি হিসেবে চিন্তা করো তোমরা মনে রাখার সুবিধার্থে চেইন রুলের সময়, তাহলে এখানে যে dt আবার যদি আমি কেটে দেই, তাহলে আলটিমেটলি আবার ddx অফ dy বাই dt আসতেছে, যেটা আমার আগে ছিল। তাহলে আশা করি এটাতে কোনো সমস্যা নাই বুঝতে। আর পরের অংশটা তো ইজি, প্লাস dy বাই dt যেটা ছিল সেটা থাকলোই, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আর ddx অফ 1 ওভার x, 1 ওভার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন তাহলে কি আসলো আলটিমেটলি? এই পার্টটাকে তাহলে আমি লিখতে পারতেছি 1 বাই এক্স, তারপরে এটাকে দেখো লেখা যায় dy বাই dt, সেটাকে আবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তার মানে এই পার্টটাকে আমি লিখতে পারবো যে y কে t এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন। বোঝা যাচ্ছে তো? যেহেতু এখানে এটা হচ্ছে y এর ফার্স্ট ডেরিভেটিভ t এর সাপেক্ষে, সেটাকে আবার ডেরিভেটিভ যদি করি t এর সাপেক্ষে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ লিখতে পারবো একবারে। আর dt ওভার dx এই অংশটা, এইটার ভ্যালু কত? একটু আগেই বসে আসছি যে t ইজ ইকুয়াল টু হচ্ছে ln x, তাহলে dt ওভার dx সেটা হচ্ছে 1 বাই x। তাহলে এখানে আবার বসাও 1 বাই x বসাই। আর এখানে তাহলে এখানে আর এখানে মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার dy বাই dt। তাহলে আলটিমেটলি কি আসতেছে দেখো, এখানেও একটা 1 বাই এক্স আছে, এখানেও একটা 1 বাই এক্স আছে। তাহলে আমি যদি গুণ করে দেই তাহলে লিখতে পারবো 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার d2y dt2 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার dy ওভার dt। তাহলে আলটিমেটলি কি আসবে? 1 বাই এক্স স্কোয়ার একবারে কমন নিয়ে লিখতে পারি, কমন নিয়ে লিখলে d2y বাই dt2 মাইনাস dy বাই dt। তাহলে এইটা আসলে আমাদের হচ্ছে, এই পাশে কি ছিল? d2y বাই dx স্কোয়ার দিয়ে আমরা শুরু করছিলাম। তাহলে অর্থাৎ আমাদের x এর সাপেক্ষে যে সেকেন্ড ডেরিভেটিভটা ছিল সেটা তাহলে আমাদের t এর সাপেক্ষে এইরকম আসলো। এখন বলতে পারো স্যার এখানে তো রয়ে গেছে 1 বাই এক্স স্কোয়ার রয়ে গেছে, x তো রয়ে গেল, x তো বাদ দিতে পারলাম না। এখন এটাকে তুমি চাইলে বাদ দিতে পারো, x কে তুমি হচ্ছে e টু দি পাওয়ার t যদি লেখো, তাহলেই তো আর x থাকবে না, কারণ আমাদের t সমান সমান ছিল ln x। তাহলে x সমান সমান e টু দি পাওয়ার t লিখে দিলে আর এখানে তোমার আর থাকলো না। কিন্তু আমাদের সেটা লেখার দরকার নাই, কারণ হচ্ছে আমরা যখন এই জিনিসগুলো রিপ্লেস করব অরিজিনাল ইকুয়েশনে, তখন তুমি দেখবা যে এই টার্মটা অটোমেটিক্যালি চলে যাবে, এই এক্স স্কোয়ার টার্মটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। সো এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। তুমি চাইলে এখানে বসায় রাখতে পারো ই টু দি পাওয়ার টি হোল স্কয়ার, বাট আলটিমেটলি এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে দেখো এখানে সবকিছু এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি যে d2y বাই dx2 সমান সমান আলটিমেটলি তোমার এই যে এটা আসবে, যেটা এতক্ষণ আমি ডিরাইভ করে দেখাইলাম। স্যার একটু ওইখানে নিয়ে যাবেন, ওই ম্যাথটার শুরুর দিকে আমি একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ বলো, কি কি স্যার করবা? ওই যে স্যার এই মানে ডেরিভেটিভ যে করলেন সেখানে একটু স্যার নিয়ে যান, আমি একটা স্ক্রিনশট নিব এই ম্যাথটা। ও কোন জায়গায় বলো? এখন এটা তো একদম বিশাল। ছোট, আর এটা একটু মানে ছোট করেন, জুম করেন, ছোট করলে আমি স্ক্রিনশট নিয়ে তুমি রাখতে পারবো। ভিডিও দেখতে কি সমস্যা হয় তোমার নাকি? হ্যাঁ স্যার, ভিডিও লোড করতে অনেক বেশি সময় লাগে, সময় ঝামেলা হয়, পিং আচ্ছা করে ঠিক আর আছে, কি। ঠিক আছে। নেওয়া হয়েছে তোমার? জি স্যার, হয়ে গেছে। আচ্ছা নিচের অংশ তাহলে এটুকু নাও, পুরোটাই নাও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যেখানে ছিলাম আমরা, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে dy বাই dx বের করলাম আমরা, এবং হচ্ছে d2y বাই dx2 দুটাই আমরা বের করে ফেলছি। এখন হচ্ছে এই ভ্যালুগুলো, অর্থাৎ এই যে এটা এখানে বসাবো। আচ্ছা অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এটা এখানে সাবস্টিটিউট করব, আর এইটা সাবস্টিটিউট করব হচ্ছে এই জায়গাতে।
আর দেন এখানে আছে কি ln x, তারপরে এই যে এখানে আছে x, এই x আর এই যে এই x স্কয়ার, একটু খেয়াল করো যে অরিজিনাল ইকুয়েশনে আমাদের যে এই যে x স্কয়ার x y এর মানে ডেরিভেটিভের সাথে যে x স্কয়ার গুলো থাকে, তো সেইগুলো তুমি রিপ্লেস করলেও হবে, না করলেও কোনো সমস্যা নেই, কারণ ওই যে আমি বলছি যে ক্যান্সেলেশন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখো, আমি যদি একটা টার্ম দেখাই তাহলে বুঝতে পারবা যে এই যে প্রথম টার্মটা আছে কি এক্স স্কয়ার ওয়াই সেকেন্ড ডেরিভেটিভ, তো তাহলে আমি এক্স স্কয়ার যা আছে তাই রাখলাম, আর এই সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যেটা সেটা বসায় দেই 1/x স্কয়ার ইন্টু d2y বাই dt2 মাইনাস dy ওভার dt। তাহলে দেখো যে এক্স স্কয়ার কিন্তু আমার ক্যান্সেল হয়ে চলে যাচ্ছে। সো তুমি যদি ওই আগে একটু আগে এখানে ই টু দি পাওয়ার টি লিখে আসতা, ই টু দি পাওয়ার টি লিখে আসতা, তাহলে এইখানেও ই টু দি পাওয়ার টি লিখতে হতো এক্স এর জায়গায়, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ওই ই টু দি পাওয়ার টি হোল স্কয়ার আর নিচের ই টু দি পাওয়ার টি হোল স্কয়ার কাটাকাটি যেত। সো এই জন্য এই টার্মটা নিয়ে মানে চেঞ্জ করলেও চলে, না করলেও চলে। আর একইভাবে এই যে সেকেন্ড যে টার্মটা আছে সেখানেও তুমি দেখবা যে এই এক্স আর এই যে আমাদের এখানকার এক্স কাটা যাবে, আর থার্ড টার্মে তো কিছু নাই, ওয়াই এর জায়গায় সরাসরি ওয়াই জায়গায় ওয়াই থাকবে, আর যেটা আছে ln x সেটা হয়ে যাবে কি ln x এর জায়গায় ln x মানে হচ্ছে ই টু দি পাওয়ার টি, তাহলে আলটিমেটলি এই ln আর ই হচ্ছে যেহেতু ইনভার্স ফাংশন, আলটিমেটলি থাকবে হচ্ছে শুধু টি ডান দিকে ডান পাশে। তো সব শেষে এই সিম্পলিফাইং সব করার পরে তুমি দেখবা যে এইরকম তোমার একটা ইকুয়েশন আসবে। এক নাম্বার ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে ট্রান্সফর্ম হয়ে দুই নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশনটা তৈরি হবে। এখন এই ইকুয়েশনটার দিকে একটু ভালো করে তাকাও। এই দুই নাম্বার ইকুয়েশনটা এটা হচ্ছে ইন টার্মস অফ ওয়াই এন্ড টি, ওয়াই আর টি এর সাপেক্ষে এই ইকুয়েশনটা আছে, এবং এই ইকুয়েশনের মধ্যে তুমি দেখো কোনো কিন্তু ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট নাই। এই ইকুয়েশনটা দুই নাম্বার ইকুয়েশনটা খেয়াল করো, এখানে কিন্তু সবগুলো ওয়াই টার্মের কোএফিসিয়েন্ট কি কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি যে 2 ইজ এ নন হোমোজেনাস লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। এখন এইটার এই জেনারেল সলিউশন তোমরা বের করবা নিজেরা। এটার জেনারেল সলিউশন নন হোমোজেনাস লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সলভ করার জন্য আমাদের তিনটা মেথড আমরা পড়ে আসছি, যে কোনো মেথডে তুমি চাইলে সলভ করতে পারো এটা। প্রথমে আগে ওই যে হোমোজেনাস ইকুয়েশনটা সলভ করতে হবে, দেন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, এগুলো সবই তোমরা পারবা যেহেতু আমরা মেথড করে আসছি। এটা নিজে করবা অবশ্যই, করলে দেখবা যে সলিউশনটা আমাদের আসবে, যেহেতু আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, তাহলে সলিউশনটা আসবে হচ্ছে y is equal to c1 e to the power t plus c2 t into e to the power t plus 2 plus t, এরকম। এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, আর এই যে এইটুকু হচ্ছে yc, ঠিক আছে? তো এগুলো তো বের করতে পারবা। পরীক্ষার হলে তোমরা যে কাজটা করো যে ওই যে ট্রান্সফর্ম করে যে টি তে নিছো এটা ভুলে যাও, তোমরা এই সলিউশনটাকেই x এর সাপেক্ষে লিখে দাও, মানে x লিখতে লিখতে তোমাদের অভ্যাস হয়ে যায়, যার কারণে এটাকে ট্রান্সফর্ম করে যে এখন তুমি অন্য ডোমেইনে আসো, অন্য ভেরিয়েবলে আসো, এটা খেয়াল থাকে না। তো এইটাকেই যদি তুমি x এ লিখো তাহলে আর পরে সাবস্টিটিউট করার কথা মনে থাকবে না। এখন এই সলিউশনটা আমাদের আসলো y আর t দিয়ে, এরপরে আমরা ওই যে আমি বলছি যে আবার সাবস্টিটিউট করতে হবে, ই টু দি পাওয়ার t সমান x বসাইতে হবে, আর যদি শুধু t থাকে তাহলে সেই ক্ষেত্রে ln x বসাইতে হবে। তাহলে এখানে দেখো যে ফার্স্ট টার্মে ই টু দি পাওয়ার t আছে, সেটার পরিবর্তে আমরা বসাবো x, সেকেন্ড টার্মে আছে t ই টু দি পাওয়ার t, তার মানে t এর পরিবর্তে বসবে ln x, আর ই টু দি পাওয়ার t এর পরিবর্তে বসবে হচ্ছে x, ঠিক আছে? আর তারপরে 2 যেটা 2 তো 2ই থাকবে, আর প্লাস t এর পরিবর্তে বসবে হচ্ছে ln x। তাহলে এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ইকুয়েশনের সলিউশন ইন টার্মস অফ x এন্ড y। পরীক্ষায় যদি এইটুক করে বসে থাকো, সাবস্টিটিউট না করো, তাহলে কিন্তু ফুল মার্কস পাবা না, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? যতটুকু করালাম এর উপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন ফাইনাল যে স্লাইডটা সেটা হচ্ছে কশি-অয়লার ইকুয়েশন অ্যানাদার একটা ফর্ম আছে, এটা জাস্ট একটা মানে শিফটেড বলা যায়, শিফটেড কশি-অয়লার ইকুয়েশন। এই একটু খেয়াল করে দেখো, আমাদের অরিজিনাল ইকুয়েশন যে কশি-অয়লার যেটা ছিল স্ট্যান্ডার্ড ফর্ম, সেটার সাথে একটু পার্থক্যটা কি? এখানেও যত টার্ম ডেরিভেটিভ তার সাথে তত স্কয়ার একটা টার্ম গুণ আছে, বাট আগে ছিল এক্স স্কয়ার গুণ, আর এখন আছে এক্স মাইনাস এক্স নট, এরকম একটা টার্ম গুণ, যেখানে এক্স নট এর ভ্যালু তোমার যে কোনো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে?
x নট একটা পার্টিকুলার কনস্ট্যান্ট। তাহলে দেখো যে এখানে আছে x মাইনাস x নট হোল স্কয়ার, এখানে আছে x মাইনাস x নট, পাওয়ার সেমই আছে ডেরিভেটিভের সাথে, কিন্তু x এর জায়গায় x মাইনাস x নট দেওয়া আছে। এবং একইভাবে ডান দিকের যে ফাংশনটা আগে ছিল g অফ x আর এখন হচ্ছে g অফ x মাইনাস x নট। ঠিক আছে, তো এটা জাস্ট আরেকটা ফর্ম কশি অয়লার ইকুয়েশনের। এটা সেকেন্ড অর্ডারই হতে হবে, নট নেসেসারি সেকেন্ড অর্ডার হতে পারে, থার্ড অর্ডার হতে পারে। তার মানে সোজা কথায় আমাদের অরিজিনটা, তাহলে খেয়াল করে দেখো তোমাদের শিফটের আইডিয়াটা যদি মনে থাকে, আমাদের অরিজিনটা শিফট হয়ে গেছে। ঠিক আছে, 0 0 থেকে x নটে শিফট হয়ে গেছে, x নট 0-তে। এই কারণে এই যে x মাইনাস x নট লিখতেছি আমরা। তো যাই হোক, শিফট দিয়ে চিন্তা করতে পারলে ভালো, না করলেও কোনো সমস্যা নেই। তুমি দেখো যে এই ইকুয়েশনে যদি x নট সমান সমান যদি 0 বসাও, x নট যদি 0 বসাও এই ফর্মটাতে, তাহলে কিন্তু আমাদের ওই যে x নট এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে না। তার মানে আমাদের অরিজিনাল যেই স্ট্যান্ডার্ড ফর্মটা কশি অয়লারের, সেটাই আমরা পেয়ে যাব। এই জন্য এখানে লেখা হয়েছে যে দিস ফর্ম রিডিউসেস টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ কশি অয়লার ইকুয়েশন when x নট ইজ ইকুয়াল টু 0। তো এই ধরনের কশি অয়লার ইকুয়েশন যদি দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই যে এই তিনটা মেথডের যে কোনো একটা ইউজ করে সলভ করতে পারো। এই তিনটা মেথডের যে কোনো একটা। প্রথমটা হচ্ছে যে আগে আমরা সাবস্টিটিউশন ইউজ করছিলাম কি, x টু দি পাওয়ার m, এখন তুমি ইউজ করবা x মাইনাস x নট টু দি পাওয়ার m। বুঝতেই পারতেছো যে লজিক্যালি এটাই আসে। ঠিক আছে, এইটা একটা মেথড। অথবা আরেকটা যেটা করতে পারো, যে একটু আগে আমরা সাবস্টিটিউট, যে রিডাকশন টু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, একটু আগে আমরা করছি x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার t ধরে, আর এখন তাহলে কি করতে হবে, x মাইনাস x নট সমান সমান e টু দি পাওয়ার t ধরতে হবে। ঠিক আছে, অথবা t ইজ ইকুয়াল টু ln x মাইনাস x নট, একই কথা। তো x এর জায়গায় যেহেতু এখন x মাইনাস x নট আছে আমার, এইভাবেও করতে পারো। আর থার্ড প্রসেস হচ্ছে সবচেয়ে মানে ইজিয়ার বলতে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড, যে তুমি হচ্ছে আগে এই ইকুয়েশনটাকে, এটা যেহেতু আমাদের অ্যানাদার ফর্ম, এই অ্যানাদার ফর্মটাকে আগে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও। স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হলে কি করতে হবে, জাস্ট এই x মাইনাস x নটটাকে নতুন আরেকটা ভেরিয়েবল ধরো z। ঠিক আছে, যে x মাইনাস x নট পুরোটাকে আমি যদি z ধরি, তাহলে কিন্তু ইন টার্মস অফ z এ যদি চলে যাও y আর z এ, তাহলে কিন্তু তুমি দেখবে যে স্ট্যান্ডার্ড ফর্মে চলে গেছে এই ইকুয়েশনটা। ঠিক আছে, তো মানে এই সাবস্টিটিউশনটা কিভাবে করতে হবে, z ইজ ইকুয়াল টু x মাইনাস x নট, তাহলে ওই যে তারপরে আবার ওই যে চেইন রুল ইউজ করতে হবে, তাহলে dz সমান সমান dx। ঠিক আছে, বা dz বাই dx সমান সমান কি 1, dz বাই dx সমান সমান 1। এরপরে তাহলে dy বাই dx কি হবে, dy বাই dx যদি বের করো, দেখবে যে dy বাই dx সমান সমান dy বাই dz বের হবে চেইন রুল দিয়ে। dy বাই dz ইনটু dz বাই dx লিখবা চেইন রুল অনুযায়ী, dz বাই dx। এখন dz বাই dx এর ভ্যালু তো 1, তাহলে এটা তো আর থাকতেছে না, তার মানে dy বাই dx সমান dy বাই dz। একইভাবে d2y বাই dx2, সেটা আসবে d2y বাই dz2। ঠিক আছে, তো আলটিমেটলি তাহলে তোমার এই যে এই টার্মগুলো, এটা হয়ে যাবে z, এই টার্মটা হয়ে যাবে z স্কয়ার, আর x মাইনাস x নট পুরোটাই যেহেতু আমি z ধরে আসছি, এই টার্মটা হয়ে যাবে শুধু z। আর এগুলো a b যেগুলো আছে সেগুলো আনচেঞ্জ থাকবে। আর d2y বাই dx2 সেটা হয়ে যাবে d2y বাই dz2। তার মানে বুঝতেই পারতেছো আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অফ কশি অয়লার ইকুয়েশনে চলে যাবে ইন টার্মস অফ y এন্ড z। তারপরে তুমি ওই স্ট্যান্ডার্ড কশি অয়লার ইকুয়েশনকে সলভ করা তো আমি শিখিয়ে আসলাম একটু আগে, দুটো প্রসেস, যে কোনো প্রসেস তুমি সলভ করতে পারো, করে আবার ওই ব্যাক সাবস্টিটিউট করতে মনে রাখো। ঠিক আছে, ব্যাক সাবস্টিটিউশন কিন্তু করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কশি অয়লার ইকুয়েশন সম্পর্কিত আলোচনা। বইয়ে অনেক 2-3টা বই তোমাদের এক্সাম্পল বোধহয় করা আছে, এডওয়ার্ডস এর বইয়ে আছে কিনা আমি নট শিওর, বাট যে বইগুলোতে সলভ এক্সাম্পল আছে সেগুলো দেখবা। আর হচ্ছে এক্সারসাইজের প্রবলেম গুলো, বারবার বলতেছি জিলের এক্সারসাইজের প্রবলেম গুলো, এগুলো একটু প্র্যাকটিস করবা। যদি কোনো অঙ্কে সমস্যা হয় কোথাও, বা কোনো যে কোনো থিওরি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই গুগল ক্লাসরুমে পোস্ট করো, আমি ওখানে অ্যান্সার করব। ঠিক আছে, তো যদি আজকে আর কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে এই পর্যন্তই।